আমন্ত্রণ দীপ্ত সন্ধ্যা সংবাদের সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। শুধু কিশোরগঞ্জেই তলিয়ে গেছে 12,000 হেক্টরের বেশি জমির ধান, হতাশায় কৃষকরা। শাপলা চত্বরের সমাবেশে 58 জন নিহত হওয়ার তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ, পদত্যাগ না করার ঘোষণা মমতার। সুনামগঞ্জের হাওরে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের খরচার হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের 3 মাস ব্যাপী সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন দুই মন্ত্রী। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু তিনি বলেন, হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত কৃষকেরা টানা 3 মাস সরকারের সহযোগিতা পাবেন, এজন্য তাদের কার্ড দেওয়া হবে। কৃষক হলো বাংলাদেশ, আর সেই কৃষক আর কৃষি যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে বাংলাদেশ কোথায় দাঁড়াবে? যেই সরকার কৃষকের এই কষ্টের দিনে তার পাশে আছে, ভবিষ্যতে থাকবে। ওনার এই মেসেজটা নিয়ে এদিকে কিশোরগঞ্জে বিভিন্ন হাওরে 12,000 হেক্টরের বেশি জমির ধান পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলি হাওর অন্যতম। পচে যাচ্ছে কাটা ধান। ক্ষতির মুখে অন্তত 49,000 কৃষক, জানিয়েছে জেলা কৃষি অফিস। ভাই আমি সার্কের ক্ষেত করছিলাম, আমার সব পানি গেছে গা। আমার আর অনেক কিছু করে খাইবার নাই। আমার স্বামী কামলা দিয়া খাইতো, অনেক কামলাও আমি দিতে পারতাম না। আমার ফুলা ভান্ডারে যে কি দেখাও, আমি কি করুম ভাই, আমার কোনো নাই। চোখের সামনে কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় এমন হতাশায় দিন কাটছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার হাওরের কৃষকদের। শুধু ইটনার হাওরে ডুবে আছে প্রায় 3,000 হেক্টর বোরো ধানের জমি। 3 হানিকাতের মাঝে তো 100 মন ধরইলে 300 মন ধান, 300 মন ধান যদি 8 এমন যাতে তো 2-2.5 লাখ টাকা দাম আছে। এরকম আছে, সবাই মিলে এইভাবে ক্ষতির মধ্যে আছে। নুন তেল খাই কিনা যে কাম, এই পয়সাটা বলতো নাই। বাবুর আর তো 10 টাকার মজা খাওয়া ভাই, আমার তাও নাই। যে পরিস্থিতি হয়েছে এখন আমাদের, যদি আপনার এই দিনের আবহাওয়া এরকম খারাপ থাকে 2-4 দিন, তাহলে মনে করেন যে এটি তুলতেছি এটাও নষ্ট হয়ে যায় বোগা। যেমন ধান বিছায়া যায় বোগা, জ্বালায়া যায় বোগা, ঘুমায়া যায় বোগা। এটি আমরা তুললে না তুললে সমান কথা। এরপর তুলতে গেলে আমরা অনেক খরচা। জলাবদ্ধতার কারণে বাড়তি মজুরিতেও পাওয়া যাচ্ছে না শ্রমিক। রোদের অভাবে নষ্ট হয়ে গেছে শত শত মন মাড়াই করা ধান। এরকম অবস্থা হয়েছে, মানে ধান দেখা যায় না, মানে এরকম অবস্থা। এখন শ্রমিক লাগে অনেক টাকা, মানে সময় মতো কোনো কিছু পাওয়া যেত না। যেরকম কমর পানির তোকে কাটতে নৌকা দিয়ে আনতে হয়, নৌকারও অনেক দাম। কষ্টে ফলানো ফসলের এমন দশায় হতাশ চাষিরা। জেলা কৃষি বিভাগ জানায়, এখন পর্যন্ত শতকরা 50% জমির ধান কাটা সম্ভব হয়েছে। বাকি ফসল মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো 317 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, হাম ও হামের উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 6 শিশু মারা গেছে। এর মধ্যে 2 শিশুর হাম শনাক্ত হয়েছিল। হামের উপসর্গ ছিল 4 জনের। একই সময়ে সারা দেশে আরও 1186 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 15 মার্চ থেকে হামের উপসর্গে দেশে 263 শিশু এবং হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে 54 শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের 15 মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে 42,979 শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 29,831 শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়িতে ফিরেছে 26,368 শিশু।
দেশে বহুল আলোচিত শাপলা চত্বর হত্যাকাণ্ডে অন্তত ৫৮ জনের মৃত্যুর তথ্য ও তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আর সমাবেশে হামলার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মঙ্গলবার এইসব তথ্য জানান। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে নানা দাবিতে চলছিল হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ। দিনভর উত্তেজনার পর বিক্ষোভকারীদের সরাতে ২০১৩ সালের ৫ মে রাতের আধারে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্মমতার ধারাবাহিকতা ছড়িয়ে পড়ে নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে। ওই অভিযানকে কেন্দ্র করে বহু হতাহতের অভিযোগ ওঠে। ওই সময় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পতনের পর হত্যাকাণ্ডের তদন্তে গতি পায়। শাপলা চত্বরের ঘটনা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, নিহত ৫৮ জনের পরিচয় মিলেছে। এই পর্যন্ত শুধু শাপলা চত্বরের বা ঢাকার মধ্যে ৩২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ৩২ জনের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি। নারায়ণগঞ্জে আরও প্রায় ২০ জনের মতো নিহত হওয়ার ঘটনা ঘটে। চট্টগ্রামেও ৫ জন কিন্তু নিহত হয়েছিল, কুমিল্লাতে ১ জন নিহত হয়েছিল। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় ৫৮ জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি। আগামী ৭ জুনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান তিনি। সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান এই আইন কর্মকর্তা। আমাদের তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আসামিদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আপনারা জানেন ইতিমধ্যে কয়েকজন আমাদের তৎকালীন পুলিশের আইজিপি উনি গ্রেফতার আছেন এই কেসে। আরও সরকারের যিনি একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, কমিশনার, পুলিশ কমিশনার সহ অনেকেই এটার সাথে জড়িত থাকতে পারে। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জন আসামি হচ্ছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। সংশ্লিষ্টতা আমরা পেয়েছি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গের নির্বাচনের খবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, নির্বাচনের ফলাফল ঘিরে বিতর্ক থাকলেও তিনি এই মুহূর্তে পদত্যাগ করছেন না। তার দাবি, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকৃত জনমতের প্রতিফলন নয়। মঙ্গলবার কালীঘাটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়ায় গুরুতর অনিয়ম হয়েছে এবং এতে ভারতের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। তার অভিযোগ, কেন্দ্রীয় শক্তির প্রভাবেই ভোটের ফলাফল প্রভাবিত হয়েছে। এদিকে বিজয়ী ভারতীয় জনতা পার্টি বিজেপি জানিয়েছে ৯ তারিখ রাজ্যের দায়িত্ব নিতে চলেছে তারা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলেছে হিন্দুত্ববাদী ঢেউ। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের টানা ৩ মেয়াদের শাসনামলে দুর্নীতি, অনিয়ম ও দখলদারির অভিযোগ ভোটারদের বিজেপিমুখী করেছে। এমনটাই মনে করেন বিশ্লেষকরা। এ কারণেই নরেন্দ্র মোদীর দল ২৯৩ আসনের মধ্যে ২০৬টি পেয়েছে। ২০১১ সালে বাম দুর্গ গুড়িয়ে দিয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের পতাকা উড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ২০২৬ সালে গেরুয়া বাহিনীর হাতে ধরাশায়ী হল টানা ১৫ বছর ক্ষমতায় থাকা এই দল। ২০২১ সালে ২১৪টি আসনে জয় পাওয়া মুখ্যমন্ত্রী মমতার দল এবার পেয়েছে মাত্র ৮০টি। আর গতবার ৭৭ আসন পাওয়া নরেন্দ্র মোদীর দল বিজেপি পেল ২০৬টি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক দুর্গ কলকাতার ভবানীপুরে ১৫,০০০ ভোটের ব্যবধানে বিজেপি শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন। এর মধ্যে দিয়ে রাজ্যটিতে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির ১৬ কলা পূর্ণ হল। বিশ্লেষকেরা বলছেন, বিজেপির এই ভূমিধস বিজয়ের পেছনে অন্যতম কারণ ছিল ধর্মীয় মেরুকরণ ও দীর্ঘমেয়াদী কৌশল। এছাড়া তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের অনিয়ম ও দুর্নীতিও ভোটে বেশ প্রভাব ফেলেছে। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দূরদর্শিতা তো আছেই। নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদে ব্যাপক পরিবর্তন আনা হয়। এতে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়ে। এর মধ্যে যেমন ভুয়া বা মৃত ভোটার ছিলেন, তেমনি অনেক বৈধ ভোটারও বাদ পড়েছেন বলে অভিযোগ রয়েছে। বিশ্লেষকদের মতে, এই প্রক্রিয়ায় তৃণমূলের ভোটারদের একটি অংশ বাদ পড়ায় নির্বাচনের ফলাফলে বড় প্রভাব পড়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা 15 বছরের শাসনামলে রাজ্য জুড়ে ভূমি দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির পাশাপাশি তৃণমূলের হিন্দুত্ব বিরোধী বক্তব্য রাজ্যের মানুষ মেনে নেয়নি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন নারী ভোট ব্যাংকের ওপর নির্ভর করে নির্বাচনে সাফল্য পেয়েছে, কিন্তু এবার সেই সমর্থনে স্পষ্ট ভাটা পড়েছে। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণ কাণ্ডের পর নারীদের নিরাপত্তা নিয়ে অসন্তোষ বড় ইস্যু হয়ে দাঁড়ায়। ফলে পানিহাটির মতো তৃণমূলের শক্ত ঘাঁটিতে আরজিকর হাসপাতালের ভুক্তভোগী মেয়ের মা বিজেপির টিকিটে জয়ী হয়েছেন। এছাড়া নারীদের কল্যাণে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি এলে দ্বিগুণ হয়ে যাবে। নরেন্দ্র মোদীর এই প্রতিশ্রুতিও নারীদেরকে বিজেপিতে ভোট দিতে আকৃষ্ট করেছে। এতদিন পশ্চিমবঙ্গের মুসলমানদের বড় অংশ তৃণমূলের পক্ষে ছিল, কিন্তু এবার তাদের অনেকে বিজেপির পক্ষে অবস্থান নেন। নির্বাচনকালীন প্রশাসনিক নিয়ন্ত্রণে এবার বড় পরিবর্তন দেখা গেছে। তফসিল ঘোষণার পরই রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় নির্বাচন কমিশন। প্রশাসন ও পুলিশের উচ্চ পর্যায়ে অনেক অদলবদল করা হয়। এছাড়া নির্বাচনে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর 2,40,000-এর মতো সদস্য মোতায়েন ছিল। ফলে ভোট তুলনামূলক শান্তিপূর্ণ হয়েছে। সবকিছু মিলে সুবিধা করতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। একে একে 100তম পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে দীপ্ত টিভির মেগা ধারাবাহিক পরম্পরা। আজ রাত 9:30টায় প্রচার হবে নাটকটির এই পর্ব। এ উপলক্ষে গতকাল শুটিং সেটে কেক কেটে আনন্দ উদযাপন করেন শিল্পী ও কলাকুশলীরা। এসব কি হচ্ছে নাহিয়ান? পারিবারিক গল্প, সম্পর্কের টানাপোড়েন আর 3 প্রজন্মের আবেগঘন যাত্রা নিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছে দীপ্ত টিভির মেগা ধারাবাহিক পরম্পরা। চলতি বছরের শুরুতে নাটকটি প্রচারে আসে এবং জনপ্রিয়তা পায়। রাশা আমাকে স্বার্থপর মা বলেছে। পরম্পরা 100তম পর্ব সামনে রেখে শুটিং সেটে আয়োজন করা হয় অনুষ্ঠান। কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকৌশলীরা। এ সময় পুরো টিমের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। শিল্পীরা বলেন, পারিবারিক গল্প ও বাস্তব জীবনের নানা সম্পর্কের দিক তুলে ধরায় দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করতে পেরেছে পরম্পরা। আমার মনে হলো ওদিন শুরু করলাম, 100 পর্ব চলে গেল, এটা আসলে অবাক লাগছে। আমাদের দর্শকরা আমাদের ভালোবাসুন, আমরা ভালোবাসা চাই ওদের কাছ থেকে, তাহলে আমরা অনুপ্রেরণা পাবো, আমরা এগিয়ে যাব। আমরা সবাই এখানে একসাথে আছি, এটাই আসলে অনেক বড় আনন্দের। আমরা যদিও সবসময় আমরা এইভাবেই একসাথে খুবই আনন্দ নিয়ে শুটিং করি। পরম্পরার রেসপন্স ডেফিনেটলি প্রথম থেকেই ভালো ছিল, এখন পর্যন্ত ভালো আছে। দর্শকদের ভীষণ ভীষণ ভালোবাসা আমরা পাচ্ছি। নাটকটির তরুণ শিল্পীরাও পরম্পরার সাফল্যে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান। প্রথম দিন থেকে আজকে 100 দিন দর্শক আমাদের 100 দিন ধরে দেখছেন। অবশ্যই মানে আমারও আশা হয়ে ওঠার জার্নিটা আরও মজবুত হচ্ছে। আমি অনেক বেশি এক্সাইটেড বিকজ এত সিনিয়র আর্টিস্টদের সাথে একসাথে অভিনয় করে যে 100 এপিসোড পর্যন্ত আসতে পারবো, ইটস এ ব্লেসিং। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া, কারণ যখন শুরু হয়েছিল আমি আসলেই এক্সপেক্ট করিনি যে এত দূর আসতে পারবো। কারণ এত বড় বড় আর্টিস্ট রয়েছে, তাদের মধ্যে কাজ করা, এত সাপোর্টিভ প্রত্যেকটা মানুষ। নির্মাতা জানান, 100তম পর্বে পরম্পরা এটি বড় অর্জন। সামনের দিনে আরও বড় সাফল্যের প্রত্যাশা তার। আমরা এখনো পর্যন্ত যেভাবে দর্শক জনপ্রিয়তা এবং দর্শকের সাড়া পাচ্ছি, তাতে আমরা আশা করছি আমরা 1000 পর্ব অন্তত ক্রস করব। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত 9:30টায় দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে ধারাবাহিক পরম্পরা। একই সঙ্গে নাটকটি উপভোগ করা যাচ্ছে দীপ্ত প্লে সহ দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মে। আর কোনোদিন যদি তুমি আমাকে এগো দেখাইতে আসছো। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। কতদিন? খেলার খবর। আইসিসি টি20 র্যাঙ্কিংয়ে বার্ষিক হালনাগাদে সুখবর পেয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে তারা। শ্রীলঙ্কাকে পেছনে ফেলে 8 নম্বর অবস্থানে উঠে এসেছে টাইগাররা। সবশেষ র্যাঙ্কিংয়ে 2025 সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে 100% এবং আগের 2 বছরের ম্যাচগুলোকে 50% গুরুত্ব দেওয়া হয় বার্ষিক হালনাগাদে। 275 পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট 262 এবং 258 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা 6 পয়েন্ট হারিয়ে 9 নম্বরে নেমে গেছে, আর বাংলাদেশ 1 পয়েন্ট পাওয়ায় 225 পয়েন্ট নিয়ে 8 নম্বরে উঠে এসেছে।
কুল বিএসজে মিডিয়া কাপের কোয়ার্টার ফাইনালে উঠল দীপ্ত টিভি। আজ রাজধানীতে বাফুফের আর্টিফিশিয়াল টার্ফের রাউন্ড 16-এর ম্যাচে আরটিভির বিপক্ষে পাল্টা আক্রমণের এই লড়াইয়ে নির্ধারিত সময়ে দুই দলই গোলের দেখা পায়নি। এতে খেলা গড়ায় টাই ব্রেকারে। দুই দলই প্রথম শট জালে জড়াতে ব্যর্থ হয়। এরপর দীপ্ত টিভির গোলকিপার মির্জা সাকিব ও দলের বাকি খেলোয়াড়দের নৈপুণ্যে 4-2 ব্যবধানে জয় নিশ্চিত করে দীপ্ত। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক সাকিব। কোয়ার্টার ফাইনালে দীপ্ত টেলিভিশনের প্রতিপক্ষ স্টার নিউজ। শেষ করব দীপ্ত সংবাদ, শিরোনামগুলো জানাবো আরও একবার। শুধু কিশোরগঞ্জেই তলিয়ে গেছে 12,000 হেক্টরের বেশি জমির ধান, হতাশায় কৃষকরা। শাপলা চত্বরের সমাবেশে 58 জন নিহত হওয়ার তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ, পদত্যাগ না করার ঘোষণা মমতার। এ ছিল দীপ্ত সন্ধ্যা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।